আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই বিডিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের পাসপোর্টের ফি এই চালানের মাধ্যমে জমা দিবেন। আপনি চাইলে আপনার পাসপোর্টের ফি ঘরে বসে এই চালানের মাধ্যমে জমা দিতে পারেন। বিকাশ, নগদ, রকেট এই মোবাইল ব্যাংকিংগুলোর মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের ফি জমা দিতে পারেন। অথবা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড দিয়েও এই চালানের মাধ্যমে আপনার পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন। আমি এখন দেখিয়ে দেব কিভাবে আপনারা এই চালানের মাধ্যমে আপনাদের পাসপোর্টের ফি জমা দিবেন। আপনি কিভাবে পাসপোর্টের ফি অনলাইনে এই চালানের মাধ্যমে জমা দিবেন, আমার এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখলে আপনি খুব সহজেই আপনি আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের ফি জমা দিয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনলাইন ব্যাংকিংয়ে টাকা জমা দেওয়ার সুবিধা হলো আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। দেখা যায় অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে যখন আপনার সিরিয়াল আসে, আপনি টাকা দেওয়া একটা সময় যখন আপনার তো অনলাইনে টাকা জমা দেওয়ার একটাই সুবিধা, সেটা হলো আপনি লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, ঘরে বসেই আপনি অনলাইনে পাসপোর্টের ফি জমা দিয়ে দিতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনি ব্যাংকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন, সিরিয়াল ধরে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে যখন আপনি কাউন্টারের সামনে যাবেন, যাওয়ার সাথে সাথে আপনি যখন ফি জমা দিতে যাবেন তখন আপনাকে কাউন্টার থেকে বলবে যে সার্ভার বন্ধ, সার্ভারের সমস্যা, টাকা জমা নেওয়া হয় না। তখন আপনি 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অযথা লাইনে দাঁড়িয়ে থাকবেন এবং ওখান থেকে আপনি রিটার্ন চলে আসবেন, অন্য ব্যাংকে যাবেন। তো দেখা যাবে সেই ব্যাংকেও আপনার সার্ভারের সমস্যা, টাকা জমা হয় না। তো আপনি যদি ঘরে বসে এই চ্যানেলের মাধ্যমে পাসপোর্টের ফিটা অনলাইন করে দেন তাহলে আপনি এই ভোগান্তি থেকে রক্ষা পাবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। ব্রাউজারটা ওপেন করে নিয়ে সার্চ বারে লিখবেন এ চালান। এই চালান লিখে এন্টার প্রেস করে দিবেন। এন্টার প্রেস করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা এন্টারপেজ চলে আসবে। এখান থেকে আপনি অটোমেটেড চালান সিস্টেম IBAS এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটা আলাদা একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো আলাদা ট্যাবে ওপেন করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনাদের ইউজার আইডি কোথায় পাবো, পাসওয়ার্ড কোথায় পাবো। তো আপনি চাইলে এখানে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য এখানে রেজিস্ট্রেশন ইউরসেলফ এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন। তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি অ্যাকাউন্ট ছাড়াও এই চালানের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তো অ্যাকাউন্ট ছাড়া জমা দেওয়ার জন্য এখানে দেখেন লেখা আছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে। তো আপনি যদি এখানটাতে ক্লিক করেন তাহলে আপনি রেজিস্ট্রেশন ছাড়াই আপনি এই চালানের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দিতে পারবেন। তো আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখানে দেখেন পাসপোর্ট NBR এর জমা। এখান থেকে এই অটোমেটেড এই চালানের মাধ্যমে অটোমেটেড চালান বা এই চালানের মাধ্যমে আপনি পাসপোর্ট বা NBR এর চালানগুলো জমা দিতে পারবেন। তো পাসপোর্টের ফি জমা দেওয়ার জন্য এখানে পাসপোর্টে ক্লিক করবেন, ই পাসপোর্ট ফি এখানটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবেদনের প্রকৃতি, তো আপনি কি ধরনের আবেদন করছেন, এখান থেকে আপনি কত পেজ পাসপোর্টের জন্য আবেদন করছেন। 48 পেজের আবেদন করলে এখানে 48 পেজ দিয়ে দিবেন, 64 পেজ হলে 64 পেজ দিয়ে দিবেন। আর যদি এই পাসপোর্ট ইস্যু ফি অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে এখানে দিয়ে দিবেন। তো অ্যাডজাস্টমেন্টের বিষয়টা হলো যে পূর্বে আপনি 48 পেজ
10 বছরের টাকা জমা দিয়েছেন 21 কর্মদিবসের জন্য। তো এটার জন্য আপনার টাকা আসে 5,750 টাকা। তো আপনি পরবর্তীতে এটা ইমার্জেন্সি করতে চাচ্ছেন, ইমার্জেন্সি করার জন্য আপনি তখন এখানে যে ই পাসপোর্ট ইস্যু ফি অ্যাডজাস্টমেন্ট এখানটাতে ক্লিক করে দিবেন। এখানটাতে ক্লিক করে যে আপনি 5,750 টাকা যে চালানের মাধ্যমে দিয়েছেন, এখানে চালান নাম্বারটা দিয়ে দিবেন। এখানে বিতরণের বিতরণের পরিবর্তিত প্রকৃতি, আপনি কী ধরনের বিতরণ নিতে চান, ইমার্জেন্সি, এক্সপ্রেস বা সুপার এক্সপ্রেস যেটা নিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটা হলো ই পাসপোর্ট ফি অ্যাডজাস্টমেন্ট। আর যদি আপনি প্রথমেই টাকাটা যেভাবে জমা দিবেন, আপনি 21 কর্মদিবসের জন্য টাকা জমা দিলে আপনি 10 বছর মেয়াদি 21 কর্মদিবসের জন্য টাকা জমা দিলে আপনি এখান থেকে 48 পি সিলেক্ট করে দিবেন। 48 পি সিলেক্ট করে এখানে 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস এখানটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে দেখেন 5,750 টাকা চলে আসছে। আর আপনি যদি 48 পেজ 10 বছর 7 কর্মদিবসের জন্য নিতে চান তাহলে আপনার ফি আসবে 8,050 টাকা। আর যদি আপনি এটা সুপার এক্সপ্রেস করতে চান অতীব জরুরি 3 কর্মদিবসের জন্য, তো এখানটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে 10,350 টাকা দেখাচ্ছে। তো এখানে আপনি আবেদনের প্রকৃতি সিলেক্ট করে দিবেন, 48 পেজ 64 পেজ যে যেটা নিতে চান ওইটা। আর এখানে আপনি কি ধরনের সার্ভিস নেবেন, এখানে আপনি কি ধরনের সার্ভিস নেবেন ওই সার্ভিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু নর্মালি জমা দিব 21 কর্মদিবসের জন্য, তো আমি এখানে 10 বছর মেয়াদি পাসপোর্ট 21 কর্মদিবস সেটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে 5,750 টাকা আসছে। এখানে আবেদনের প্রকৃতি, এখানে বিতরণের প্রকৃতি, এই দুইটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে। এখানে পাসপোর্ট ফি 5,000 টাকা, দেশজ পণ্য সেবার উপর মূসক 750 টাকা। 5,000 টাকা হলো ফি, 750 টাকা হলো ভ্যাট। যেহেতু এটা পাসপোর্ট ফি, এটা অবশ্যই ব্যক্তিগত ফি, তো এখানে আমরা ব্যক্তির উপরে ক্লিক করে দিব। ব্যক্তির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা অন্যান্য, আপনি টাকাটা কিসের উপরে জমা দিবেন, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, এই দুটার মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন। আপনার বয়স যদি 19 বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টাকা জমা দিবেন। আর যদি আপনার বয়স 19 বছরের কম হয়ে থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধনের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন থাকতে হবে। আমি যেহেতু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টাকা জমা দিব, তো এখানে আমি জাতীয় পরিচয়পত্রে ক্লিক রেখে দিলাম। রেখে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিব। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হলো এখানে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। তো আপনি যখন জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এই দুইটা দিবেন, দেওয়ার পরে চেক এনআইডিতে ক্লিক করবেন। চেক এনআইডিতে ক্লিক করার পরে আপনার এখানে যে দেখেন যে নাম ডট ডট দেওয়া আছে, পরিচয়পত্র নাম্বার ডট ডট, ঠিকানা ডট ডট দেওয়া আছে। যখনই আপনি এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে চেক দিবেন এখানে আপনার ডিটেলস চলে আসবে। তো আপনি এখানে আপনার ইনফরমেশনটা চেক করে নেবেন। যদি জন্ম নিবন্ধন দিয়েও করেন, আপনি যদি জন্ম নিবন্ধন দিয়েও পেমেন্ট করেন তাও আপনার এখানে আপনার ডিটেলস চলে আসবে। তো আমি এখন এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এনআইডি নাম্বার দেওয়ার পরে এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো আমি জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার দিয়ে দিলাম। জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার দেওয়ার পরে এখানে আমি চেক এনআইডিতে ক্লিক করে দিচ্ছি। তো চেক এনআইডিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ডিটেলস চলে আসছে। তো চেক এনআইডিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে চাইলে ইমেল নাম্বার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আপনি অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন। তো আপনি কিসের মাধ্যমে টাকাটা পরিশোধ করবেন, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং,
কার্ড পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনি চাইলে এখান থেকে এই চারটা অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা জমা দেন তাহলে আপনার এখানে এক্সট্রা কোনো চার্জ আসবে না। 5,750 টাকা, 5,750 টাকাই কাটবে। আর আপনি যদি বিকাশ, নগদ, রকেট, টপ আপ এগুলোর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে বিকাশ, নগদ, রকেট এটার একটা ভ্যাট চার্জ আছে, ওই চার্জটা অতিরিক্ত 5,750 টাকা থেকে অতিরিক্ত কেটে নিয়ে যাবে। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। বিকাশ সিলেক্ট করে দিয়ে এখানে নিচে সেভ অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আমাকে পেমেন্ট করতে বলতেছে। তো এখানে আমি প্রসিড লেখা আছে, প্রসিডের উপরে ক্লিক করে দিচ্ছি। প্রসিডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে বিকাশ থেকে টাকাটা পেমেন্ট করবেন ওই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওটিপি। ওই ওটিপিটা এখানে সাবমিট করবেন। সাবমিট করে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলে একটু লোডিং নেবে। তো কনফার্ম করে দিলে একটু লোডিং নেবে, লোডিং নিয়ে আপনার পেমেন্টটা হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে আপনার এখানে এই চালানটা শো করবে। এখান থেকে আপনি এই চালানটা প্রিন্ট করেও নিতে পারেন বা ডাউনলোড করেও রেখে দিতে পারেন। আপনি চাইলে খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে এই চালানের মাধ্যমে বিকাশ, নগদ, রকেট যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের ফি জমা দিতে পারেন কোনো সিরিয়াল ছাড়া। ব্যাংকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকার ভোগান্তি ছাড়া আপনি ঘরে বসে যে কোনো টাইমে যে কোনো সময় আপনি এই চালানের মাধ্যমে আপনার পাসপোর্ট ফি প্রদান করতে পারেন। তো ভিডিওটি শেষ করব এখানে। তো ভিডিওটি শেষ করার আগে সবাইকে অনুরোধ করব, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং এই চালান পেমেন্ট সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কমেন্টে আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।